চিকিৎসকদের মধ্যেই কিন্তু অসংখ্য ভাইয়েরা এই কাজগুলো করতেছেন। আবার ওনারাই বলেন যে শুদ্ধ ধারার হোমিওপ্যাথিক প্র্যাকটিস শেখানো হয়। কি করানো হয়? শুদ্ধ ধারার হোমিওপ্যাথিক প্র্যাকটিস করানো হয়। শুদ্ধ ধারার হোমিওপ্যাথিক প্র্যাকটিস করতে হলে, শিখতে হলে আমাদের সাথে আসুন। ফ্রি ক্লাস। এরপরে তলে তলে ঠিকই তারা স্বার্থ উদ্ধারের জন্য এগুলো করতে, এগুলো সব স্বার্থপর। প্রচন্ড মাত্রায় এরা সাইকোটিক, প্রচন্ড মাত্রায় এরা সাইকোটিক, এরা আনবেন্ডিং হয়, এরা আনসেন্সেবল হয়। হ্যানিম্যান এদেরকে শঙ্করজাত বলেছেন। শঙ্করজাত চিনেন তো আপনারা? শঙ্করজাত কাকে বলে? শঙ্করজাত হচ্ছে বিদেশি ষাঁড় আর দেশি গাভী, এটার প্রজননের মাধ্যমে যেটা হয়, অথবা ঘোড়া এবং গাধা, এটার গাধী আর কি, এটার মানে ইন্টারকোর্সে এটার প্রজননের মাধ্যমে যেটা আসে সেটা হয়, বের হয় খচ্চর। এদেরকে হ্যানিম্যান খচ্চর বলেছেন। ঠিক আছে, যাই হোক আমরা ওদিকে না যাই। তাহলে এই ধরনের নাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে, ক্যালোমল দিয়ে অ্যাসিড দিয়ে পুড়িয়ে বিধ্বংসী এই ধরনের রোগ সৃষ্টি করতেছে পরবর্তী পর্যায়ে। তখন কিন্তু ফার্স্ট স্টেজ থাকে না, সেকেন্ড স্টেজ থাকে না, তখন চলে আসে টারশিয়ারি স্টেজ। কোন স্টেজ চলে আসে? টারশিয়ারি স্টেজ। দেখেন অনেক সময় কীট পতঙ্গ কি হয়, উই পোকার পাখনা উঠে মরার জন্য। তো উই পোকার পাখনা উঠে মরার জন্য এরা কি করে, যে আগুন যেখানে দেখে ওরা কিন্তু ঝাঁপ দিয়ে পড়ে, পড়ে না? আগুন দেখলে ঝাঁপ দিয়ে পড়ে কিনা? আগুন দেখলে এরা ঝাঁপ দিয়ে পড়ে। অনুরূপ ভাবে যখন এই ধরনের চিকিৎসা করার ফলে দেখবেন এই ধরনের জটিলতা তৈরি হয়, এদেরও কিন্তু ওই আগুনের মধ্যেই কিন্তু ফেলে দেওয়া হয়। এটা কতটা জটিলতা সৃষ্টি করে, কতটা কমপ্লিকেশন, রোগের কমপ্লিকেশন তৈরি করে, এটা কিন্তু কতটা ভয়াবহ রূপ ধারণ করে, এটা আমরা অনেকেই বলি না বা বলতে পারি না। এই জন্য তারা ক্যালোমল দিয়ে অথবা অ্যাসিড জাতীয় কিছু দিয়ে ওইগুলোকে নষ্ট করে ফেলে, ওগুলোকে পুড়িয়ে দেয়। এটা কিন্তু বড়ই পরিতাপের বিষয়। তথাকথিত শিক্ষিত, উচ্চ শিক্ষিত, ডিগ্রিধারী চিকিৎসক, অ্যালোপ্যাথিক চিকিৎসকদের দ্বারাও কিন্তু এই ধরনের দেখবেন যে তারা কতটা অন্যায় করতেছে, কত কঠিন কঠিন জটিল জটিল রোগের সৃষ্টি করতেছে। একটু চিন্তা করলে আপনার হৃদয়টা কিন্তু কেঁপে উঠবে, আপনার হৃদয় কেঁপে উঠবে। এদিকে আমাদের একটু খেয়াল রাখা দরকার। আমরা অন্তত চিকিৎসা দিতে না পারলেও এই ধরনের বিধ্বংসী কাজ কিন্তু কখনো আমরা করতে চাই না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যখন দেখব যে এই ধরনের স্টেজ তৈরি হচ্ছে, ওই ক্ষেত্রে দেখবেন থুজা মনে হবে সিলেক্টেড রেমেডি। তখন সিলেক্টেড রেমেডি হওয়া সত্ত্বেও কিন্তু ক্রিয়া করবে না, তখন আপনাকে কমপ্লিমেন্টারি মেডিসিন, তার চেয়ে গভীর ক্রিয়াশীল মেডিসিন মেডোনিয়ামের প্রয়োজন হবে। ঠিক আছে, এখন এই মেডিসিনের সিনোপসিস একটু করি। তারপরে দেখেন তাদের ক্ষেত্রে একটা বদ্ধমূল ধারণা থাকে, একটা ইলিউশন থাকে, একটা ডিলিউশন থাকে, একটা হ্যালুসিনেশন থাকে, একটা ইমাজিনেশন থাকে। মনে হয় যে তার আত্মাটা শরীর থেকে সেপারেট, আত্মা এবং শরীর এটা সেপারেটেড, ঠিক আছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, অথবা পেটের মধ্যে কিছু যেন নড়তেছে, অথবা অঙ্গ প্রত্যঙ্গ গুলো মনে হয় এটা গ্লাসের অথবা এটা কাঠের, এটা সহজেই ভেঙে যাবে। এই ধরনের লক্ষণ কিন্তু আমরা সোজার পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখতে পারি। কোন পেশেন্টদের ক্ষেত্রে সাপোজ মাথায় পেইন হচ্ছে, এখন এই পেইনটা প্রেসিং পেইনের মতো, এবং এখানে নেইল শব্দ আছে। নেইল মানে আসলে এখানে কি নখ না, আসলে পেরেক। এখানে নেইল শব্দ অর্থ পেরেক, নেইল শব্দ অর্থ কি? পেরেক। এই জন্য অর্থটা আপনি এখানে এক এক জায়গায় এক এক রকম অর্থ দেখবেন। সকল অর্থ সকল জায়গায় অ্যাপ্লিকেবল নয়, অ্যাডাপ্টেবল নয়। সেই ক্ষেত্রে পেরেক দিয়ে যেমন বিদ্ধ করা হয়, এই ধরনের প্রেসিং পেইন কিন্তু ভার্টেক্সের উপরে ভার্টেক্সে করতে থাকে। সেই ক্ষেত্রে আমরা সোজার কথা আমরা চিন্তা করতে পারি। অপর দিকে আমি আরেকটা এক্সাম্পল বলবো, যে আমার একজন পেশেন্ট, উনি আজ থেকে 30 বছর আগে গনোরিয়াতে আক্রান্ত ছিলেন। তো ওনার প্রথমে যে মেডিসিন গুলো দিয়েছিলাম আশানুরূপ ক্রিয়া করে না, আশানুরূপ ক্রিয়া হয় না। তো আমার কাছে কেন জানি মনে হলো উনি হঠাৎ করে একটা সাবজেক্টিভ সিমটমের কথা বললেন। কি সিমটমের কথা? সাবজেক্টিভ সিমটম। সাবজেক্টিভ সিমটম আপনারা জানেন কিনা? যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, একমাত্র রোগী ছাড়া আর কেউ বুঝে না, রোগী ছাড়া আর কেউ বুঝে না, সেটা হলো সাবজেক্টিভ সিমটম। তো উনি বললেন, ডাক্তার সাহেব আমি যখন নামাজ পড়তে দাঁড়াই তখন প্রস্রাব দাঁত দিয়ে মনে হয় ফোটাই ফোটাই প্রস্রাব আসতেছে, ফোটাই ফোটাই
প্রস্রাব আসতেছে, এখানে একটা লাইন আছে, ময়েশ্চার ইজ রানিং ইন ইউরেথ্রা। তো এটা যখন আমি দেখলাম তখন এই ইতিহাসটা আমার মনে পড়লো। তারপরে নামাজ পড়ার পরে হাত দিয়ে দেখি অগ্রভাগে, পেনিসের অগ্রভাগে হাত দিয়ে দেখি আসলে কিছুই নাই। এই যে অনুভূতি, প্রস্রাব আসার মতো অনুভূতি, অথচ প্রস্রাব আসতেছে না, এই ক্ষেত্রে থোজা খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন। আমি একটা বই কিনেছিলাম, আজিফ সেন্সেশন, সেন্সেশন আজিফ, ডাক্তার সম্ভবত কার লেখা জানো, পার্টের না কার জন্য লেখা, এটার নাম ভুলে যাচ্ছি। তো এই বইটাতে ওখানে লেখা আছে। তো এই ক্ষেত্রে থোজা কিন্তু খুব চমৎকার কার্যকরী একটি লক্ষণ এবং কার্যকরী একটি মেডিসিন। তখন আমার মনে পড়লো যখন উনি এই কথা বলেছেন, থোজা যেহেতু সামনে এসছে, তখন হঠাৎ করে আমার ইতিহাস আরেকটু নতুন করে জানতে ইচ্ছা হলো। আচ্ছা, আপনি তো ধর্মকর্ম করেন, আপনি তাবলীগ জামাতে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তো আপনি এই রোগে কিভাবে আক্রান্ত হলেন? আপনি এই গনোরিয়ায় কিভাবে আক্রান্ত হলেন? আপনার কিভাবে গনোরিয়া হলো, একটু ইতিহাস বলবেন? উনি তখন ইতিহাস বললেন, বলে আজ থেকে 30 বছর আগে মসজিদের যে সমস্ত শৌচাগার ছিল, এই শৌচাগার গুলো কিন্তু নর্দমা টাইপের, একেবারেই কিন্তু নোংরা, সেখানে বসার মতো মানে জায়গা, ভালো জায়গা কিন্তু নাই, সেখানে এতটা নোংরা। তো যাই হোক, তো ওখানে প্রস্রাব করতে বসলাম, মিরপুর মসজিদের পাশের শৌচাগার, গণ শৌচাগার। তো এখানে প্রস্রাব করতে বসলাম, একবারে প্রস্রাব ভরপুর। তো আমিও বসলাম। দেখেন, এই গণরের জার্ম আপনার 1 ফিট পর্যন্ত আকর্ষণ করতে পারে। গণরে আক্রান্ত ব্যক্তির পোশাক পরিচ্ছদ কেউ যদি পরিধান করে, ওই পেশেন্টের গণরে হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা হতে পারে। অপরদিকে সেক্সুয়াল ট্রান্সমিশনের কারণে, সেক্সুয়াল ইন্টারকোর্সের কারণে নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী, অপরদিকে পোশাক পরিচ্ছদের কারণে, তা আমি ধরে নিলাম যে উনি ধার্মিক মানুষ, এই কাজে জড়িত হন নাই। উনি ইতিহাস, ওনার ইতিহাস জানার চেষ্টা করলাম আমি। উনি বললেন যে আমি মসজিদের শৌচাগারে গিয়ে প্রস্রাব করছি, তো করতে গিয়ে আমার এর পরের দিন থেকেই দেখি যে আমার প্রস্রাব দ্বারা কিট কিট করে মনে হচ্ছে কি যেন অনুভূতি, হ্যাঁ একটা হচ্ছে ভিতরে। এর 1 সপ্তাহ পরে দেখি পুজ। তাই আমি বললাম যে দেখেন, তাহলে ওখানে ওই যে মিরপুরের মসজিদের পাশে গিয়েই উনি শৌচাগারে প্রস্রাব করলেন, ওখান থেকে ওনার শুরু হলো। যে আমার ওখান থেকে আসার পরেই মনে হলো যে কি যেন একটা ভিতরে ঢুকলো, এই একটা অনুভূতি। তাহলে দেখেন, গনোরিয়া কিন্তু খুবই মারাত্মক একটা জার্ম। এটা স্ত্রী হলে স্বামী সুস্থ থাকতে পারবে না, স্বামী স্ত্রী উভয় আক্রান্ত হলে তাদের বংশ পরম্পরায় পরবর্তী সন্তানেরা আক্রান্ত হবে, এবং তাদের সন্তান যেখানে বিয়ে শাদী করবে তারাও আক্রান্ত হবে। আপনারা একটু গভীরে যে একটু মনোযোগ সহকারে শোনেন, আমি কি বললাম মনে আছে? এটা কিন্তু খুব ডিপের আলোচনা। দেখেন, হয়তো আপনি ভাবতেছেন একজন গণের আক্রান্ত হয়েছে, তো তার সন্তানে কেন হবে? নো, আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন। আমি বললাম নিশ্চয় আপনার সন্তানের সংখ্যা কম। বললো জি ডাক্তার সাহেব, এটা কি করে বুঝলেন? আমি বললাম যে এটা আমরা হোমিওপ্যাথিক পড়াশোনা করে জানতে পারি, বুঝতে পারি। আপনারা একটু যাচাই বাছাই করে দেখে নিবেন যে যারা গনোরে আক্রান্ত, পিতামাতা গনোরিয়ায় আক্রান্ত ছিল, তাদের ঔরজাত সন্তান পৃথিবীতে যদি আসে, এরা যদি বিয়ে শাদী করে, এদের গর্ভে সন্তান আসবে না, নিঃসন্তান থাকবে। সন্তান হইলেও 2-1টার বেশি আর সন্তান হতে চায় না। এটা নোট করে নিতে পারেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা থোজাকে চিন্তা করতে পারি, মেডোনিয়ামকে চিন্তা করতে পারি। এই পেশেন্টকে, যাই হোক, আমি থোজা অ্যাপ্লাই করলাম এবং উচ্চ শক্তি দিয়ে শুরু করলাম। আমি বললাম কিছুদিনের মধ্যে আপনার কিন্তু ওই জামটা ফিরে আসবে, ওই গনোরিয়া সেরা ফিরে আসবে। উনি বললেন আমি তো 2 মাসের জন্য তাবলিগে যাচ্ছি। আমি বললাম এর মধ্যে যদি গনোরিয়া সেরা ফিরে আসে আপনি আমাকে একটু জানায়েন, কিন্তু এটা ফিরবে নিশ্চিত, আর না ফিরলে আপনি সুস্থ হতে পারবেন না। তো একটা পর্যায়ে ওষুধ দিতে দিতে 2 মাসের মধ্যেই ওই স্রাবটা ফিরে আসলো। প্রচন্ড জ্বালা পোড়া শুরু হলো, যন্ত্রণা শুরু হলো। তারপরে আস্তে আস্তে এটা কমে আসলো। ওনার স্কিন ডিজিজ দেখা দিল। স্কিন ডিজিজ দেখা দেওয়াতে উনি হতাশ হয়ে যাচ্ছেন, ডাক্তার সাহেব স্কিন ডিজিজ আর কতদিন পর ভালো হবে? আমাদের কাছে যখন আসে, 30 বছর ধরে সাফার করতেছেন, ব্যথা বেদনা, তার শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, ঘুম নাই। আমি বললাম আপনার ঘুম চলে গেছে কখন থেকে? বললো ওই যে গনোরিয়া যখন চাপা পড়েছে তারপর থেকে আমি আর ঘুমাতে পারি না। তাহলে এই যে তার ঘুম নাই,
নিদ্রাহীনতা, শরীরে ব্যথা বেদনা, গরমের সাপ্রেস হওয়া, শারীরিক আরো অনেক সমস্যা, ডায়াবেটিসেও আক্রান্ত উনি। আমি বললাম যে আপনার এই সমস্যাগুলো যাবে, কিন্তু ইসরাফ ফিরে আসবে। এনিওয়ে, তো ইসরাফ ফিরে আসলো। এরপরে স্কিন ডিজিজ যখন দেখা দিল, উনি তখন অস্থির হয়ে পড়েছেন। ওনার চিকিৎসা পরে স্কিন ডিজিজের জন্য উনি হয়তো অন্য কোনো চিকিৎসা নিয়েছেন কিনা জানি না। এনিওয়ে, তাহলে এই ধরনের কেস যদি আমরা দেখি, তাহলে অবশ্যই আমরা থোজামেডোনিনাম এবং অ্যান্টিসাইকোটিক মেডিসিন যেগুলো আছে সেগুলোর কথা আমরা চিন্তা করবো। এবং রেফারটরিতে দেখবেন যে সাবটেস্ট গনোরিয়া, এটা ইউরেথিরাতে পাবেন, এবং জেনারেলে গিয়ে অনেক মেডিসিন পাবেন, সেখান থেকে সদৃশ একটি মেডিসিন অ্যাপ্লাই করবেন। এনিওয়ে, তাহলে এই ধরনের সিমটম যদি কোনো পেশেন্ট দেখি, অথবা কোনো মহিলা খালি খালি অলিক বিশ্বাস, একটা ভ্রান্ত বিশ্বাস, একটা ফলস বিলিফ যদি দেখা দেয়, শি ইজ প্রেগন্যান্ট, ডিলিউশন, শি ইজ প্রেগন্যান্ট, এই ক্ষেত্রেও কিন্তু আমরা থোজার কথা চিন্তা করতে পারি। অথবা বারবার সে পড়ে যাওয়ার স্বপ্ন দেখে, ফ্রিকোয়েন্ট ড্রিমস অফ ফলিং ফ্রম হাইট, উঁচু থেকে পড়ে যাচ্ছে, ঠিক আছে, এটাও কিন্তু থোজার বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। আর স্বপ্ন হচ্ছে অবচেতন মনের বহিঃপ্রকাশ। স্বপ্ন কি? অবচেতন মনের বহিঃপ্রকাশ। আপনি যেটা কল্পনা করবেন, আপনি যেটা চিন্তা করবেন সারাদিন, আপনার প্রাত্যহিক যে কার্যাবলী, এইগুলোই কিন্তু অনেক সময় আপনি স্বপ্ন দেখতে থাকবেন। এই জন্য স্বপ্নের গুরুত্ব হোমিওপ্যাথিতে অনেক বেশি। ডক্টর এ আলী স্যারের একটা এক্সাম্পল না দিলেই নয়। ডক্টর এ আলী স্যার যখন ইতিহাস নিচ্ছিলেন, তো ইতিহাস নিতে গিয়ে মেডিসিনের চিত্র খুঁজে পাচ্ছেন না। উনি তখন বললেন, আচ্ছা আপনি বলেন তো কি স্বপ্ন দেখেন? উনি বললেন যে আমি যুদ্ধ বিগ্রহের স্বপ্ন দেখি, মারামারি করতেছি, ফাইট করতেছি, আমি ফায়ার করতেছি, এবং চতুর্দিকে গুলির শব্দ হচ্ছে, বন্দুকের গুলি ছুটতেছে। তো এটা কেন দেখতেন? উনি অতীতে সেনাবাহিনীতে চাকরি করতেন। তো ওনার কাজই ছিল এই অস্ত্র শস্ত্র নিয়ে কাজ করা। এখন এইগুলো কিন্তু অনেক সময় অনেক পেশেন্টদের ক্ষেত্রেই কিন্তু এই ধরনের স্বপ্ন দেখাটা স্বাভাবিক। যিনি যেই বিষয়ে নিয়ে কাজ করেন, প্রাত্যহিক কার্যাবলী, এইগুলোই স্বপ্ন দেখতে থাকেন। তাহলে স্বপ্নের গুরুত্ব কিন্তু হোমিওপ্যাথিতে অনেক বেশি, এবং মনের পরেই, মাইন্ডের পরেই কিন্তু স্বপ্নের স্থান। এনিওয়ে, যে সমস্ত পেশেন্টকে আপনি যখন দেখবেন প্রস্রাব একেবারে শেষ হওয়া মুহূর্ত, সেভিয়ার কার্ডিক পেইন এট দ্য ক্লোজ অফ ইউরিনেশন, একদম প্রস্রাব শেষ হওয়ার মুহূর্তে শেষ ফোঁটা, দেখবেন থোজা খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন। শ্বাসসাতারিল্লা থোজা, দেখবেন যে এক ফোঁটা প্রস্রাব বের হচ্ছে, শেষ ফোঁটা, এই শেষ ফোঁটা বের হওয়া মাত্রই কিন্তু তার প্রচন্ড পেইন হতে থাকে। এক্ষেত্রে থোজা খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন।